দর্শক বলছিলাম শরীফ ওসমান হাদী তার অবস্থা ভালো নয়। হাদী অনেকের কাছে সমালোচিত, অনেকের কাছে প্রশংসিত। দেশের একটা অংশ, একটা বিরাট অংশ তাকে পছন্দ করেন না, তার সমালোচনা করেন, তার বিভিন্ন ধরনের বক্তব্যের বিরোধিতা করেন, তার অশ্লীল ভাষায় কথা বলা এবং সেই কথা বলার মাধ্যমে বিতর্কিত হওয়াটাকে অপছন্দ করেন। আবার একটা বড় সংখ্যাগরিষ্ঠ লোক তাকে পছন্দ করেন, তাকে বিপ্লবের একটা আইকন হিসেবে দেখতে চান। পছন্দ আপনি কাউকে নাই করতে পারেন, কোনো ব্যক্তিকে আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু কোনো ব্যক্তির কার্যক্রম পছন্দ না হওয়া, তার কথাবার্তা পছন্দ না হওয়ার মানে তো এই নয় যে তার জীবন মৃত্যু নিয়ে আপনি হোলি খেলায় মেতে উঠবেন। এখানে প্রশ্ন উঠেছে যে হাদীকে মেরে লাভটা কার? এটা তো রাজনীতি, অবশ্যই রাজনীতি, কিন্তু সেই রাজনীতির মাঠে হাদীকে মারলে লাভটা কার? অনেকে বলছেন যে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের লাভ, যেহেতু ঢাকা ৮ আসনে হাদী তার প্রতিদ্বন্দ্বী। কিন্তু ঢাকা ৮ আসনে হাদী মির্জা আব্বাসের কি এমন প্রতিদ্বন্দ্বী যে মির্জা আব্বাস ভয় পাবেন হাদী তাকে হারিয়ে দেবে? সেরকম বাস্তবতা কি রয়েছে? আবার অনেকে বলছেন যে এটা পতিত শক্তি আওয়ামী লীগের কাজ, আওয়ামী লীগ হাদীকে মেরে জুলাইকে আঘাত করতে চাচ্ছেন। তাদের দাবির মধ্যে হয়তো কিছুটা যুক্তি রয়েছে। আবার আওয়ামী লীগ যদি, এই প্রশ্নও তো আওয়ামী লীগের লোকজন করতে পারে যে আওয়ামী লীগ যদি টার্গেট করবে তাহলে হাদীকে কেন টার্গেট করবে, কেন অন্যকে টার্গেট করবে না? হাদী কেন টার্গেটের ব্যক্তি হিসেবে পরিচিত হলেন, যিনি কিনা জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রথম সারির কোনো নেতা ছিলেন না। আন্দোলনের পরে, সরকার পতনের পরে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চ গঠন করে বিভিন্ন বিতর্কিত কথা বলে আলোচনায় এসেছেন। তাকে কেন টার্গেট করবে? আওয়ামী লীগ টার্গেট করলে তো জুলাই অভ্যুত্থানের যারা শীর্ষ নেতা তাদেরকে টার্গেট করার কথা, সেটা একটা যুক্তি, কিন্তু কোনোভাবেই বলার উপায় নেই যে আওয়ামী লীগ টার্গেট করতে পারে না, করতেই পারে। আবার অনেকে বলছেন যে ঢাকা ৮ আসনে নির্বাচন করার কথা চলছে ডাকসুর ভিপি সাদিক কায়েমের, শিবিরের পক্ষ থেকে জামাত তাকে প্রার্থী করবেন এবং মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা যেন জমিয়ে তুলতে পারেন, সেই কারণে তাকে প্রার্থী করা হবে। তো একই আসনে ওসমান হাদী তিনিও প্রার্থী, সাদিক কায়েম চাইছেন যে তার পথের কাঁটাটাকে সরিয়ে দিতে। এরকম কথা বলার লোকেরও কিন্তু অভাব নেই, কিন্তু কোনো আলোচনারই আদতে কোনো বাস্তবিক ভিত্তি নেই। প্রতিটা রাজনৈতিক পক্ষ নিজেদের মতো করে আলোচনা তৈরি করার চেষ্টা করছেন, যেগুলো এই সময় অন্তত খুবই অনুচিত কাজ। যখন শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার বলছেন যে তার বাঁচার কোনো সম্ভাবনা তারা দেখছেন না, একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া। ডাক্তার সাকলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ডাক্তার সাকলাইন সাকলাইন রাসেল তিনি খুবই জনপ্রিয়। তিনি ফেসবুক পোস্টে যেটা জানিয়েছেন, তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। তিনি লিখেছেন, হাদী ভালো নেই, জীবনের কঠিনতম সময় পার করছেন তিনি, মস্তিষ্কের খুবই ঝুঁকিপূর্ণ স্থানে গুলিবিদ্ধ হয়েছেন, ভরসা কেবলমাত্র আল্লাহ পাক, চিকিৎসকরা যুদ্ধ করছেন, আমাদের দোয়া ছাড়া কিছুই করার নাই। একজন ডাক্তার যখন এরকম বক্তব্য দেন তখন খুব সহজেই বোঝা যায় যে বাস্তবতাটা কি। আবার যদি আমরা হাদীর আসামি যারা তাকে মারলো সেই আলোচনার আগে একটু আমরা তার শারীরিক ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। হাদীর যে ব্রেনের এমআরআই রিপোর্ট, সেই এমআরআই রিপোর্টের ছবিও আপনারা দেখে নিতে পারেন। সেখানে ব্রেনের বিভিন্নভাবে ছবি তোলা হয়েছে এবং ডাক্তাররা প্রথমে মনে করছিলেন যে তার মাথার মধ্যে গুলি অবস্থান করছে, কিন্তু পরবর্তীতে ডাক্তাররা নিশ্চিত করছেন যে তার ডান পাশে গুলি করা হয়েছে, ডান পাশে গুলি লেগে বাম পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে, কিন্তু মগজের মধ্যে গুলির কিছু কিছু অংশবিশেষ, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অংশবিশেষ থেকে গেছে, যেটা একেবারে মগজের ভেতরের অবস্থানে, সেখান থেকে ওইগুলো অপসারণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই কথা যখন বলছেন তখন ডাক্তার, ঢাকা মেডিকেলের ডাক্তার, তিনি ভয়াবহ তথ্য দিচ্ছেন। কালের কণ্ঠ সেটা নিয়ে তার সঙ্গে কথা বলে একটা রিপোর্ট করেছে। কালের কণ্ঠের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে হাদীর, সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক। অর্থাৎ অপারেশন টেবিলে তিনি 2 বার স্ট্রোক করেছেন। এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার এবং সেই স্ট্রোকের ফলে তার রক্তক্ষরণ হয়েছে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। এই ভয়াবহ ব্যাপারটাই বর্ণনা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান। তিনি বলেছেন তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে নিয়ে আসার পরও তার সাইন অফ লাইফ বা জীবিত থাকার লক্ষণ ছিল বলে তিনি জানান। বলেছেন অপারেশন চলার সময়ও আমাদের অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন ওনার এফোর্ট আছে, এর মানে হলো নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি আছে। অপারেশনের সময়ও নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি ছিল তার, এখনও উনি বেঁচে আছেন। অপারেশন চলাকালে হাদীর 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও ডাক্তার জাহিদ জানিয়েছেন। তিনি বলেছেন ওনার নাক দিয়ে মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওসমান হাদীর মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধরে নিয়েছেন চিকিৎসকরা। একথা জানিয়ে ডাক্তার জাহিদ বলেছেন বুলেট যদি ভেতরে থেকেও যায় আমরা ধরে নিলাম সেটা মগজের একেবারে ভেতরে রয়েছে।
ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নেই, সম্ভাবনা ওটা করাও হয় না কিংবা করাও যায় না। তবে বুলেটটা বের হয়ে গেছে, তিনি বলছেন যে বুলেটটা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। তবে বুলেটের কিছু ফ্রেগমেন্ট বা অংশ ব্রেনের ভেতরে থেকে গেছে। তিনি সেটাই নিশ্চিত করেছেন যে বুলেটের, যেটা প্রথমে বলছিলাম যে বুলেটের ছোট ছোট মিহি মিহি কিছু অংশ মগজের মধ্যে থেকে গেছে। অপারেশন তারা যখন করেন, তিনি বলেছেন যে আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্রেগমেন্ট আমরা পেয়েছি, আমরা সেগুলো সংগ্রহ করেছি, খুব ছোট ছোট ফ্রেগমেন্ট, সবগুলো তারা বের করতে পারেননি কারণ মগজের মধ্যে ঢুকে গেছে অনেক কিছু যেগুলো বের করা সম্ভব নয়। সবকিছু মিলিয়ে এই ডাক্তার জাহিদ তিনি বলছেন যে শরীফ ওসমান হাদির অবস্থা ভালো নয়। এই ভালো নয়, ঢাকা মেডিকেলে এই মানে অপারেশনের পরে তাকে একটি ছবি দেখে নিন, আর তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা মানে অ্যাম্বুলেন্সে, আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে যে এভার কেয়ারে, সেই ছবিটা দেখে নিন। এদিকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তিনি বলেছেন গুলি হাদির ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ গুলি মাথায় নেই। এর আগে ডাক্তারের তরফ থেকে আমরা মানে রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম যে গুলি বের করা হয়েছে, কিন্তু আদতে সেটা গুলি না, গুলির যে ফ্র্যাগমেন্ট বা ছোট ছোট মিহি মিহি অংশ সেগুলোর কিছু বের করতে তারা পেরেছেন, আর যেগুলো আছে একেবারে মগজের ভেতরে রয়েছে, যেগুলো বের করা সম্ভব নয় বা ডাক্তারি ভাষায় অ্যাপ্রোচ করা যায় না, অ্যাপ্রোচ করা হয় না কিংবা সম্ভব নয়, এমনটা তারা জানিয়েছেন। এই কথা যখন বলছি তখন আমরা একটু যাই তাকে কারা মারল। আমাদের উপমহাদেশে রাজনীতির ইতিহাসে বহু উদাহরণ এরকম রয়েছে যে সব থেকে বিশ্বস্ত কিংবা কাছের মানুষদেরকেই বিশ্বাসঘাতক হিসেবে মানে বাছাই করতে হয়, কিংবা বিশ্বাসঘাতকতার রোল কাছের মানুষরাই প্লে করে। হাদির ক্ষেত্রেও সেটাই হয়েছে। যে দুজন তাকে গুলি করেছে ধারণা করা হচ্ছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে সেরকমটাই উঠে আসছে, যে দুজন তাকে গুলি করেছে সেই দুজন হাদির নির্বাচনী ক্যাম্পেইনে আজকেও অংশগ্রহণ করেছে এবং একসাথে জুম্মার নামাজ পড়েছে। হাদির দলের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মানে হাদিকে ভালোবাসে এইভাবে এটা বলে অ্যাপ্রোচ করে দলে ক্যাম্পেইনে ঢুকেছে, কিন্তু তাদেরকে তো আমরা বুঝতে পারিনি, চিনতে পারিনি, তারা মাস্ক পরেছিল। মাস্ক আমরা খুলতে বলেছি, কিন্তু তারা বলেছে যে ওপেন হলে সমস্যা আছে আমাদের, আমরা মাস্ক পরেই থাকি। তারপরে তারা মেনে নিয়েছে যে মাস্ক পরেই থাকুক, ঠিক আছে। কিন্তু সেই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা একটা বড় বিষয়। শুধুমাত্র আজকেই হঠাৎ করে জুম্মার নামাজ পড়ে ক্যাম্পেইনে অংশগ্রহন করলো, আজকেই বিশ্বাস করে ফেললো, ব্যাপারটা সেটা নাকি বেশ কিছুদিন ধরেই হাদির সঙ্গে উঠাবসা করছে, সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে। এদিকে জুলকারনাইন সাহেব, আল জাজিরার সাংবাদিক, তিনি এবার মানে এর প্রথমে একটা সিসিটিভি ফুটেজ দেখে নিন, যেটা পেছন থেকে দেখা যাচ্ছে, রিকশার পেছন থেকে মোটরসাইকেল নিয়ে হাদিকে গুলি করা হলো। সেই সিসিটিভি ফুটেজটা আপনারা দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে যে এই যে রিকশাটা যাচ্ছে, রিকশার পেছন থেকে মোটরসাইকেলটা গেল, মোটরসাইকেলের দুইজন এবং মোটরসাইকেল তার পাশাপাশি গিয়ে তারপরে গুলি করে। এবং হাদির সঙ্গে যারা যে ছেলে ছিলেন তিনি বলেছেন যে 3টি গুলি করতে শোনা গেছে, এরকম শব্দ শোনা গেছে। এই সিসিটিভি ফুটেজ যখন পেছন থেকে দেখা যাচ্ছে তখন আমরা একটু সামনে যাই, সেটা প্রকাশ করেছেন জুলকারনাইন সাহেব। তিনি ফ্রন্ট ভিউ, একেবারে সামনের ভিউ প্রকাশ করেছেন। সেই ছবি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন। সেই ছবিটা দেখে নিন, তার পোস্টটা। সেখানে বলেছেন গুলিবর্ষণের ঠিক পূর্ব মুহূর্তে রাস্তা পার্শ্ববর্তী একটি ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে আততায়ীর মোটরসাইকেলের মডেল ও পোশাকের ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আমি মোটরসাইকেলের মডেল টডেল এগুলো অত ভালো বুঝি না। মোটরসাইকেল আপনারা এই ছবি দেখলে হয়তো অনেকেই বলতে পারবেন যে সবুজ মাঠগার্ডের এই গাড়িটা কি মডেলের গাড়ি। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা খুবই সহজ এখন ব্যাপার। আর মোটরসাইকেলে যে দুজন বসে আছে সেই দুজনের পোশাক, পরনের নীল প্যান্ট, গায়ে চাদর, পরনে নীল পাঞ্জাবি, আরেকজনেরও পাঞ্জাবি, এই পোশাকটা আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকের পোস্ট করা একটা একটা পোস্টে। সেটা আবার একটু দেখে নিন। সেখানে একেবারে ইন্ডিকেট করে সেই ছবিতে দ্য ডিসেন্ট নামের একটা প্রতিষ্ঠান, তারা ইন্ডিকেট করে সেই ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছে যে এই দুজনই হাদির পাশে একজন বসে আছে এবং তারা নির্বাচনী ক্যাম্পেইনে ছিল, যারাই পরবর্তীতে মোটরসাইকেল নিয়ে হাদির উপরে গুলি চালায়। এই হচ্ছে সব মিলিয়ে ব্যাপার। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কাছাকাছি চলে গেছেন যে এই ঘটনা কারা ঘটিয়েছেন সেই ব্যাপারে। হয়তো আজকের রাতের মধ্যেই কিংবা কালকের মধ্যেই আমরা পরিষ্কার হয়ে যেতে পারবো যে এই ঘটনার পেছনে কারা রয়েছে, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা প্রকাশ করেন। সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা কতটা সম্ভব হবে, কতটা হবে না, সেটা তারা বুঝবেন। তবে ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে ডাক্তার যেহেতু একেবারে হতাশ এবং ডাক্তার মহান সৃষ্টিকর্তার আনুকূল্য চেয়েছেন, সেরকম মুহূর্তে বলাই যায় যে আমার মনে হয় যে একটা বাজে খবর, একটা দুঃখের খবর আমাদের শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই দুঃখের খবরটা কিছু মানুষের কাছে অবশ্য দুঃখের খবর, আর কিছু মানুষের কাছে হয়তো সুখের খবর, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই রাজনীতিটা এই হিংসার চাষাবাদ থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ একটা পরিবেশ পাক, রাজনীতিটা সহনশীল হোক এবং রাজনীতিতে এক ধরনের সহমর্মিতা তৈরি হোক, যেখানে একজন আরেকজনের খারাপ খবরে খুশি হবে না কিংবা খুশি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি
হাদি শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, ইনকলাব মঞ্চ। কারা সহ্য করতে পারে না ইনকলাব মঞ্চ? আপনারা নিশ্চয়ই জানেন। হাদি মাল্টিপল এনিমিজের দ্বারা মানে মানে টার্গেটে পরিণত অলরেডি। ফ্যাসিজমের যারা ছিলেন তারা, ফ্যাসিজমের বহির্শত্রু যারা, মাস্টার যাদের গড তারা, তাদের অন্যতম শত্রু। দেশেও থাকতে পারেন শত্রু যারা ক্যালকুলেশনের ভিত্তিতে এই ধরনের কাজ ঘটিয়ে থাকতে পারে। তবে আমরা মনে করি হাদিকে কারা আঘাত করতে পারে আমাদের একটা আইডিয়া আছে। 2 থেকে 3টা টার্গেটেড গ্রুপ আছে বা এরাই এই কাজটা করতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আপনারা কেউ আমাদের হিসাবের বাহিরে নয়। আমি আবার বলি, হাদি তার যে কোনো রাজনৈতিক মতামত করতে পারে, গণতান্ত্রিক দেশ, আপনিও করতে পারেন, কিন্তু এইভাবে তাকে দিনে দুপুরে এই দেশে এসে গুলি করে যাবেন আপনি, আমরা কেউ নিরাপদ নয় এদের কাছ থেকে। আপনাদের কারো সন্তান নিরাপদ নয়, মনে রাখবেন। আমি আজকে এই কথাটা একটু আগে যখন লাইভে ছিলাম বলেছিলাম আমি আপনাদেরকে যে এই ঘটনা ঘটাতে পারে তারা, প্রমাণ করার জন্য। কিন্তু যারা ইলেকশন চায় না বাংলাদেশে, অথবা ফ্যাসিজমের সাথে আপনার মিলেমিশে একাকার হচ্ছে না অনেকেই, কেউই কিন্তু আপনারা মনে করি না আমাদের টার্গেট থেকে মিস যাবেন। দেড়তন ভাষায় বলতে চাই, হাদির যদি কিছু হয় আপনাদের রাজনীতির 12টা আমরা বাজিয়ে দেবো চিরতরে, এটা আপনার মাথায় রাখবেন। হাদির কিছু হলে আমরা জানি কারা ঘটাতে পারেন, এর বাহিরে কেউ হতে পারে না বাংলাদেশে হাদির মানে মৃত্যুর জন্য দায়ী। সরি আই ডু অ্যাপোলোজাইজ, প্লিজ ফরগিভ মি। হাদির এই উপরে এই সন্ত্রাসী ঘটনার জন্য কেউ দায়ী, কারা দায়ী থাকতে পারেন? 2টো গ্রুপ, এর বাহিরে কেউ হতে পারে না, ইম্পসিবল। একটা বহির্শত্রু, 3টে গ্রুপ, আমি বিশ্বাস করি। সুতরাং বি কেয়ারফুল। কারা ঘটাতে পারেন, কারা সন্ত্রাস প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে আমরা জানি, কারা এদেরকে সহ্য করতে পারে না আমরা জানি, দেশে বিদেশে আমরা ভালো করে জানি। সুতরাং ব্লেম গেমে যেতে চাই না, তবে এতটুকু বলতে চাই, হাদির যদি কিছু হয় আপনি মনে করবেন না আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন। এমনিতে করতে পারবেন না, করতে পারতেছেন না, ভবিষ্যতে আপনার রাজনীতির রোর উচ্চারণ করার যারা আছেন তাদেরকেও মানে মানে ছাড়া হবে না কাউকেই। মনে রাখবেন, হাদি একা নয়, হাদি বাংলাদেশ, হাদি 36শে জুলাই, হাদি নতুন প্রজন্মের জেন জি, হাদি ভবিষ্যতের বাংলাদেশ। আমি তাকে পছন্দ করি আর না করি, তার সাথে আমার যোগাযোগ আছে বা না আছে, সে আমার দল থেকে নির্বাচন করুক বা না করুক, আমার দলকে সাপোর্ট করুক বা না করুক, বা আমার মতামতের সাথে তার মিল হোক বা না হোক, হাদিকে যদি কোনো কিছু মানে হাদির যদি কোনো কিছু হয়, এই ঘটনাতে কারা জড়িত, আমি বাংলাদেশের মানে সরকার, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, র্যাব, একদম যারা আছে টোটাল বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে খুঁজে বের করতে হবে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। একদম 24 আওয়ার্স 7 অনলি 24 আওয়ার্স টাইম খুঁজে আমরা দেখতে চাই সেই দুর্বৃত্তদের চেহারা, কারা তাদের গডফাদার, কারা তাকে মারতে পারে। মনে রাখবেন, প্রতিটা এই ধরনের ঘটনা ঘটার আগে যাকে আক্রমণ করা হয় বুঝতে হবে সে কাদের টার্গেট থাকতে পারে, মাথায় রাখবেন। কার টার্গেটে থাকতে পারে, কার সাথে তার ইন্টারেস্ট মানে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তার হোক পলিটিক্যাল হোক অন্যান্য জায়গাটা, মাথায় রাখবেন এই জিনিসগুলো। আমরা আপনাকে ছাড়বো না। আমরা প্রবাসীরা আবার বলতে চাই, আমরা প্রবাসীরা এখনো জেগে আছি, এদেশ প্রবাসীরা খাওয়ায়, আপনারা ছাড় পাবেন না। চেষ্টা করে দেখতে পারেন, আপনারা ছাড় পাবেন না, আপনাদেরকে দেওয়া হবে না। এই বাংলাদেশ 54 বছর পরে বাংলাদেশকে উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তদের কাছ থেকে, সেই বাংলাদেশকে আবারও সেই একই সিস্টেমে নিয়ে যেতে পারবেন না। আমাদের এত প্রচেষ্টা ব্যর্থ হতে দেওয়া হবে না, এত রক্ত, এত লাশ ব্যর্থ হতে দেওয়া হবে না। এবং আমি আবার বলছি, অন্য লেভেলের প্রতিবাদ শুরু হবে, এবার অন্য লেভেলে চলে যাবে, আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, কেউ কন্ট্রোল করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এবং আপনারা কারা এটা করতে পারেন আমাদের জানা আছে, কিন্তু আমরা হাতে গুনে বলতে পারবো, নাম বলে দিতে পারবো। এখনই বলবো না, কেন বলবো না, এটা বলা উচিত নয় কনফার্ম না হয়ে। আবার বলছি, দেয়ার ইজ এ পসিবিলিটি টু মেক সামওয়ান এ স্কেপগট তো জানেন, বলির পাঠা হতে পারে, কিন্তু এই জন্য আমরা বলছি এটা করা যাবে না এখন কনফার্ম না হয়ে। তবে আমি সরকারকে বলছি, হাদির উপর আক্রমণ মানে আমি রহমান মাসুমের উপর আক্রমণ বলে মনে করি, আপনারও মনে করা উচিত। প্রতিটা প্রবাসীর উপর আক্রমণ, যারা রেমিটেন্স শাটডাউন দিয়েছেন তাদের উপর আক্রমণ, 36শে জুলাইয়ের উপর আক্রমণ, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন আপনাদের উপর আক্রমণ, আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপর আক্রমণ। ভবিষ্যৎ প্রজন্মকে যারা জিম্মি করে রাখতে চায় তারাই এই কাজগুলো করেছে। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই, আপনারা, আমি আবার বলি, গড়ে গড়ে লাঠি বানান, লাঠি রেডি রাখুন, বিপ্লব শেষ হয় নাই। আর একবার মাঠে নামতে হবে, এখনো যে গার্বেজ রয়ে গেছে, গার্বেজ সব ক্লিয়ার করে দিতে হবে, একটাই বক্তব্য। এবং আমি আবার বলছি, আমি আওয়ামী লীগ এবং ভারতকে কখনোই বিশ্বাস করি না। এরা খুন করা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, খুন করা তাদের ডেইলি ওয়ার্ক, রুটিন ওয়ার্ক, মাথায় রাখবেন। কোনো না কোনো এরা জড়িত আছে এই ঘটনায়। তবে আমি স্পেসিফিকলি কোনো গোষ্ঠীর নাম বলতে চাই না, তবে আমি নির্দ্বিধায় বলতে চাই, যারা ফেসিজমের কোনো না কোনোভাবে দ্বারক বাহক, যারা ফেসিজমে না থাকেও ফেসিজমকে নিজের সম্পদ মনে করেন এখানে স্বার্থের জন্য, তারা কোনো না কোনোভাবে এখানে জড়িত আছে। আপনারা কেউ সার পাবেন না, নির্দ্বিধায় বলে দিতে পারি, আপনারা সার পাবেন না। আপনারা দেখেন না কি করেন, আপনারা কি মনে করেন যারা দালালি করেন ফেসিসদের, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নিয়ে যারা এখনো বসে আছে দেশটাকে মানে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে শত বাধা যারা সৃষ্টি করেন প্রতিদিন, আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতে থাকেন না কেন, যে দলের সাথে থাকেন না কেন,
আপনি স্যার পাবেন না, লিখে রাখতে পারেন। আপনাকে আমরা আইনের আওতায় আনবই, এই শব্দটাই এখানে পাবলিকলি বলতে চাই। আইন আপনাকে ছাড়বে না, যে দেশে থাকেন না কেন আপনার সেই দেশের আইন আপনাকে ধরবেই, আমরা ধরতে বাধ্য করবো। মনে রাখবেন এই ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে 9 বছর আগে। আমরা ছাড়তেছি না আপনাদের, আমরা অনেক স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগত। আমি আমার ভাইয়ের মুখ দেখতে পারি নাই, আমার ভাইয়ের মুখ দেখতে পারি নাই, আমার ভিতরের কলিজারা মানে হাহাকার। আমি কারোর সাথে শেয়ার করি না, কারণ আমি ভেরি স্ট্রং গাই, ভেরি স্ট্রং ম্যান। মনে করবেন দেশের স্বার্থে আমরা এগুলা সারাদিন বলি না, বলা উচিত না, মনে রাখবেন। শুধুমাত্র কাউকে কোনো ধরনের কারো বিরুদ্ধে আমি ওয়াইল্ড সমালোচনা করি না। আমার এই ছোট্ট পরিসরে আমি বদ্ধতার সাথে যতটুকু পারা যায় ততটুকুই আমরা করেছি, কিন্তু আমরা আমাদের মানে নিজের একটা কলিজার একটা সাইড, সেটাও আমরা পারি নাই। আমরা মাথায় রাখবেন, আমরা এগুলো বলি নাই। এবং এই হাহাকার পৃথিবীর কেউ কোনো পানি দিয়ে বন্ধ করতে পারবে না, কখনো বলি নাই, বলবো না। কারো ক্ষতি করে নাই, ন্যূনতম টুকটাক সমালোচনা কাউকে আমি বললাম না, আমি শেখ হাসিনাকে জীবনে এখন বলছি, শেখ হাসিনা দেখেন, হাসিনা বলি নাই, হাসিনা বলি নাই। আমি 5 অগাস্টের আগে জীবনে বলতে পারবে না যে আমি শেখ হাসিনাকে হাসিনা বলেছি, এভাবে এটা বেদবি না, এইভাবে বলেছি। উনার বাবাকে নিয়ে জীবনে আমি একটা কটাক্ষ করেছি। তারপর আমি আমার ভাইয়ের মুখ দেখতে পারি নাই শেষ পর্যন্ত, তাকে আমি মানে শেষ বিদায় দিতে পারি নাই। আমি কি বলে যাবো? আমি কখনই বলে যাবো না। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে যতদিন বেঁচে আছি, মরতে তো আমাদের সবাইকে হবে একদিন। আপনারা মনে করবেন না যে আমরা চাই না আইন ভাঙতে, কিন্তু আমরা যদি আইন ভাঙা শুরু করি, আপনাদের যে অস্তিত্ব যেগুলো আছে না, এটা শেষ হয়ে যাবে এবং চিরদিনের জন্য সেই অস্তিত্বটা আমরা বিনষ্ট করে বিলীন করে দিব। আমি বাংলাদেশের নতুন প্রজন্ম, যারা বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চান, যারা মনে করেন যে এই বাংলাদেশ আপনি থাকবেন আপনার সন্তান নিয়ে, গাইস রেডি হয়ে যান। আবারও বিপ্লবের ডাক আসতেছে, চূড়ান্ত বিপ্লব, মাথায় রাখবেন। কারণ আমি এর চেয়ে আমরা পথ দেখতেছি না। এই খুনিরা কখনোই আপনাদেরকে শান্তি থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত এরা চূড়ান্তভাবে বিনষ্ট না হচ্ছে। মাথায় রাখবেন, এরা খুনের অর্ডার দেয়। আপনি দেখেন না শেখ হাসিনা সেদিন কি বলছে, ডাইরেক্ট বলছে, বড় বড় কথা বলিও না, আগে কাজ করে দেখাও। কাজ করে দেখিয়েছে, আমি মনে করি এটা কাজ করে দেখিয়েছে। হাদির উপর আক্রমণ করে কাজ করে দেখিয়েছে, সেদিন শেখ হাসিনা বলেছে। আমি বলছি না যে স্পেসিফিকলি, আমি বলছি এটা হতে পারে, আবার বলছি হতে পারে, ব্লেম গেম দিতে চাই না। উনি কিন্তু বলছে আগে কাজ করে দেখাও। আমরা বিষয়গুলো কনসার্নিং ডাইরেক্ট অর্ডার দিচ্ছে, মুখে মুখে বড় কথা বলো না, আগে কাজ করে দেখাও, দেখে করে এসে বলো। দেখেন একবার না 100বার বলছে, আমরা জানি কে কারাই কাজ করতে পারে। আমরা এবং আমি বললাম না যে আমার মতো 100 বছর ট্রেনিং দিও, আমি আমার মাসুমের তুবেন দেওয়াতে পারবে না। কমন সেন্সের ভিত্তিতে আপনার চেহারা দেখে কথা বলে বুঝতে পারবো আপনি অপরাধ করেছেন কিনা, ট্রেনিং ছাড়াই ইনশাল্লাহ। আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। এবার বলছি 3টা গ্রুপ এখানে জড়িত, 2টা দেশি, 1টা বিদেশি। এর বাহিরে কেউ হাদির উপর আক্রমণ করতে পারে না। ইট ইজ ইম্পসিবল, ইটস ইম্পসিবল, ইটস নট গোইং টু হ্যাপেন। আমি আবার বলছি, আমি শঙ্কিত, আমরা সবসময় শঙ্কিত। আমরা জানি এরা যে কোনো সময় এই কাজগুলো করতে পারে, এই ভয়ঙ্কর কাজ এরা করতে পারে, কারণ এরা করবে, আমরা জানি এরা করবে। তো মনে রাখবেন, যদি হাদির কোনো কিছু হয় এর চেয়ে, তাহলে আপনাদের অস্তিত্ব বাংলাদেশের মানুষ রাখবে না, নিশ্চিত থাকতে পারবেন, চিরতরের জন্য রাখবেন। এই দেশের 21 কোটি মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনাদের সবাইকে। আপনারা কখনোই ফিরতে পারবেন না। আমরা এই খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতির কারণে আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা আপনাদের শাসন ব্যবস্থা কি পরিবর্তন করেছেন তার চেয়ে বড় জিনিস হলো আপনারা যে দুর্বৃত্তান খুনগুম প্রতিষ্ঠা করেছেন প্রাতিষ্ঠানিকভাবে, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আপনারা স্যার পাবেন না, আমরা স্যার দিব না আপনাকে, আমরা বলে দিচ্ছি আজকে। আপনি যাই হন, হাদি আমার সাথে আমার পার্টি করি কিনা, আই ডোন্ট কেয়ার। হাদি ইজ এ স্পোক্স পারসন ফর বাংলাদেশ রাইট নাও, জেন জি, নিউ জেনারেশন। আমি তার সাথে একমত না হতে পারি অনেক কিছুতে, কিন্তু তারপর আমি মনে করি দিস টাইপ অফ পিপল উই নিড ফর ব্রিং চেঞ্জেস। আর আপনারা এদের মতো ব্যক্তিকে নিশ্চন করে দিয়ে আপনারা আবার সেই চিরাচরিত 54 বছরের ঘুরে ধরা ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনীতি আপনারা প্রতিষ্ঠা করবেন, এটা আমরা মানবো না। বি কেয়ারফুল। আবার বলছি, বুঝতে পারতেছে না কি হতে পারে। যেখানে যাবেন সেখানে আগুন থাকবে আপনাদের জন্য, আপনি যেই হন, যে দলরই হন না কেন, যত শক্তিশালী হন না কেন, দেখেছেন না আগুন, এর চেয়ে ভয়ঙ্কর আগুন দেখবেন দেশে বিদেশে ইন্টারন্যাশনালি, স্যার আপনাকে দেওয়া হবে না। মাথায় রাখবেন, আপনাদের কোনো সমর্থন পৃথিবীর কোথাও নেই, কিন্তু মনে রাখবেন একটা দেশ আছে, এই দেশ ছাড়া পৃথিবীর কোথাও আপনাদের সমর্থন নাই। আমি আজকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। আপনারা মনে করবেন না যে মানুষ ভুলে গেছে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, মানে জুলাই অথবা 36শে জুলাইয়ের সমর্থনকারীরা। 1 সেকেন্ড লাগবে না আবার ঐক্যবদ্ধ হতে। মাথায় রাখবেন, কারণ আপনারা দল থেকে সাধারণ মানুষের সংখ্যা দেশে বেশি। বলি আওয়ামী লীগের মতো দেশ, দল নিশ্চিহ্ন বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আপনি যেই থাকুন না কেন, আমি আবার বলছি, ব্যর্থহীন ভাষা বলতে চাই, উইল নট বি স্পেয়ার্ড, বি কেয়ারফুল। যদি কোনো কিছু হয় আমরা ছাড়বো না, আপনাদেরকে দেখে থাকবো। এবং আমি প্রবাসী সকলকে আবার বলছি, হে প্রবাসী ভাই বন্ধুরা, বলতাম আপনাদেরকে সবসময়, রাজনীতিতে সম্পৃক্ত হন, খেয়াল রাখবেন, প্রতিক্রিয়া জানান। আবার বলছি, এদেশ আপনারা খাওয়ান, এদেশ আপনারা পড়ান। এই যে বাংলাদেশ ঠিক আছে, সম্পূর্ণ আপনাদের অবদান, আপনাদের কৃতিত্ব। এদেশের মালিক আপনারা, আপনার এই মালিক আপনার গড়ে, যে গড়ের মালিক আপনি, সেই গড়ে সন্ত্রাস চলছে, আপনি রেডি হন সেখানে ইন্টারভিন করার। আমি প্রবাসী সবাইকে অনুরোধ জানাচ্ছি, যাই করুক সরকারের, এয়ারপোর্টে এই সমস্যা সেই সমস্যা,
এরা করে নাই, করেছে যারা 54 বছর ক্ষমতায় ছিল তারা। তারপরে অনেক পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আজকে বলে গেলাম, আপনারা রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, কারণ আবারও হয়তো বা মাঠে ফিরতে হতে পারে আমাদের সবাইকে। যেখান থেকে আমরা ফিরেছিলাম সেই জায়গা থেকে আবারও বাংলাদেশের পক্ষে চূড়ান্ত সফলতার জন্য আবার হয়তোবা আমাদেরকে মাঠে নামতে হতে পারে। আমি আপনাদের কাছে বলে দিতে চাই, অনুরোধ করে গেলাম আজকে। আমি যেহেতু এই সময়ে সাধারণত আমি ঘুমে থাকি এই সময়ে, এবং ফোন আমার বন্ধ থাকে, কখনই পাবেন না আপনি আমারে, কিন্তু আজকে আমি জানি না কেন আমার ঘুমই নাই, ঘুম হচ্ছে না। দেখেন আমি জানি না বিষয়টা কেন আমি ঘুমাতে পারতেছি না। আজ কয়টা বাজে এখন? 5:05 রাইট নাও AM। ঘুম নাই, এখন ঘুমাই নেই, 2 ঘন্টা ঘুমাইছিলাম। ওই এখন দেখেন আমি এখন পর্যন্ত আছি। এই সময় আমাকে কেউ পাওয়ার কথা না, আমি জানি না কেন, আমি জানি না, রাইট, আমি জানি না। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এই সন্ত্রাসী রাজনীতি থেকে আমরা বেরোতে চাই, আমরা চেষ্টা করে যাচ্ছি। খুন গুম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেখান থেকে উত্তরণ ঘটাতে চাই। বাধা দিবেন, ফিরতে আমাদেরকে আটকিয়ে রাখবেন, আপনাদের বাধা ডিঙ্গিয়ে আপনাদের চূড়ান্ত শাস্তি দিয়ে এদেশ এগিয়ে যাবে নতুন প্রজন্ম। সেটাই হোক প্রতিজ্ঞা। ভালো থাকবেন সবাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আবার বলছি, আমি জানি অনেকের ভিতরে যে ঐক্য ছিল একটা সময় আমাদের, ফেসিবাদ বিরোধী, আমরা এখন বিভিন্ন গোত্রে বিভক্ত। মাথায় রাখবেন, দিস ইজ এ কোর রেসপন্সিবিলিটি অ্যান্ড কোর এ প্লেস অফ ইউনিটি। এটার থেকে আপনি কখনই বেরোতে পারবেন না। যদি এখান থেকে বেরোন, তাহলে আপনার গতি একদিন ফেসিস্টরা এসে আপনার গাড়ি বসে আপনার মাথা গুলি করবে। এরা সেই সময়টা আপনাদের জন্য আসতেছে। সো রেডি হয়ে যান, আমরা যেন ঐক্যবদ্ধ এবং সবাই সংঘবদ্ধ থাকি, এবং এই দুর্বৃত্ত এবং সন্ত্রাস যারা উকি দেয়, যারা ডিক্লেয়ার দেয় সোশ্যাল মিডিয়াতে এসে হত্যা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং চূড়ান্তভাবে এদেরকে মানে রাজনীতি থেকে নয়, বাংলাদেশের এই ব্যবস্থা থেকে এদেরকে নিশ্চিত করার জন্য সবাইকে আমাদেরকে আইনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যাবলাস্টে যাওয়ার আগে আমি আবার বলি, হাদি ভাই আপনি জেগে উঠুন। আপনি বাংলাদেশ এই মুহূর্তে, আপনি জাগলে বাংলাদেশ জাগবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ, দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সকল প্রবাসীদেরকে আবার বলছি, ঘুমাবেন না, জেগে থাকবেন। আপনাদের উপর আবারও আঘাত আসছে, আঘাতকে প্রতিহত করতে হবে, আপনার জন্য, আপনার নতুন প্রজন্মের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার দেশের জন্য। দর্শক, পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে, এখানে ডাক্তাররা বলেছেন যে তার মস্তিষ্কে গুলি লেগেছে। বুঝতেই পারছেন, কানের নিচে বা মস্তিষ্কের কোনো একটা খুবই বিপজ্জনক পজিশনে গুলি লেগেছে। ঘটনার প্রতিবাদে কাল বিএনপি সারা দেশে বিক্ষোভ ডেকেছে। তফসিলের পর এমন ঘটনা অশনি সংকেত, বলছেন মির্জা ফখরুল। হাদিকে গুলির ঘটনায় জামাতের আমিরের উদ্বেগ এবং নিরপেক্ষ তদন্তের দাবি। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি আপ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দর্শক, আস্তে আস্তে কিন্তু বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। জরুরি অস্ত্রোপচার চলছে। ঢাকা মেডিকেলে সেনাবাহিনী সদস্যরা এবং বিজিবি অলরেডি মোতায়েন করা হয়েছে। হাদির উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ডিএমপি কমিশনার বলেছে যে চিরুনি অভিযান শুরু হয়েছে হত্যাকারীদের বা আক্রমণকারীদেরকে গ্রেপ্তারের জন্য। শাহবাগে বিক্ষোভ শুরু হয়েছে। তারেক রহমানও বক্তব্য দিয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি, জামাত থেকে শুরু করে এনসিপি সকল রাজনৈতিক দল গভীরভাবে তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং তারা বলছে তফসিলের পরপর এই ঘটনা ইঙ্গিত দেয় যে মহল বিশেষ এই নির্বাচন চায় না বলেই এই ঘটনা ঘটিয়েছে। এখন কোন দিকে টার্ন নেয় বোঝা যাচ্ছে না। লাইফ সাপোর্টে আছে ওসমান হাদি, তার মাথায় গুলি লেগেছে। ডাক্তার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার অস্ত্রোপচার চালিয়ে তার জীবন রক্ষা করার জন্য। দর্শক, বুঝতেই পারছেন গতকাল বহুল যে প্রতীক্ষিত যে তফসিল ঘোষণার পর কিন্তু সকল রাজনৈতিক দল এটা সাধুবাদ জানিয়েছিল। বিএনপি, জামাত, এনসিপি কেউই প্রতিবাদ করেনি, বলেছে যে এটা একটা চমৎকার নির্বাচনী তফসিল। কিন্তু যেই উৎকণ্ঠা উদ্বেগ আগে থেকেই প্রকাশ করা হচ্ছিল যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র আছে, সেইটা এখন এত দ্রুত বাস্তবায়িত হবে বা এত দ্রুত সেই দিকেই অগ্রসর হবে, এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। এখন জুলকারনাইন স্যার কিছুক্ষণ আগে বলেছি আপনাদেরকে, তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে গত কয়েক মাসে 80 জন শুটার বা আততায়ী ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসছে। কারা তারা সেটা এখনো তারা চিহ্নিত হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে এই
ঘটনাটা সংঘটিত হয়েছে বলে অনেকে মনে করেন, এবং আস্তে আস্তে যে পরিস্থিতি হবে তাতে আরো এই তৎপরতা বাড়তে পারে, এবং ওসমান হাদিকে দিয়ে এটি শুরু হলো। ওসমান হাদি ঢাকা ৮ অর্থাৎ মতিঝিল সবুজবাগ এলাকার হচ্ছে প্রার্থী। তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র। বড় রাজনৈতিক দল না হলেও ওসমান হাদি সাম্প্রতিক সময় খুবই আলোচিত, খুবই তুখোড় বক্তা এবং স্পষ্টবাদী। তার বক্তব্যে, তার বিবৃতিতে অনেকেই হয়তো আহত হচ্ছিলেন। বিশেষ করে ভারত বিরোধী বক্তব্যটা এখানে উল্লেখ করা যায়। এখন তারপরও যেহেতু ঘটনাটার যারা হত্যাকাণ্ডে জড়িতরা আটক হয়নি, ফলে এখনই বোঝা যাচ্ছে না যে আসলে কারা সেই আততায়ী যারা তফসিলের পরপর এরকম একটি ঘটনা ঘটালো, এবং এমন একজনকে বেছে নেওয়া হলো যে বিগত জুলাই অভ্যুত্থান আন্দোলনের অন্যতম যোদ্ধা তিনি, এবং ভারত বিরোধী বক্তব্যে যিনি সোচ্চার ছিলেন। কেন তাকে টার্গেট করা হলো, এটা এখন বিভিন্ন মহলের প্রশ্ন, দর্শক।